নমস্কার। আজকের যে গল্পটা আমরা বলবো, অনেকে প্রশ্ন করেন টাইম ট্রাভেল নিয়ে, তাদের খুব ইন্টারেস্ট। এবং টাইম ট্রাভেল আমাদের ভারতীয় সংস্কৃতিতে অনেক পুরনো কনসেপ্ট। আমাদের পাস্ট এবং ফিউচারের দুটো যাওয়ার জায়গায় কিন্তু টাইম ট্রাভেলের মাধ্যমে সম্ভব। আমি আজকে একটা গল্প বলবো মহাভারতে। আপনি শুনে আশ্চর্য হবেন যে এই কনসেপ্টটাও তখন সনাতনদের মধ্যে ছিল এবং এটা প্রমাণিত ছিল, এটা ইতিহাস ছিল। গল্পটা হচ্ছে এরকম যে কুকুদনি রাজা এবং তার মেয়ে রেবতী সত্যযুগের শেষের দিকে জন্মগ্রহণ করে এবং এরা দুজন কিন্তু কুকুদনি নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবীতে ভ্রমণ করে কোনো ছেলে পায় না। এমন সময় কুকুদনি নিজের মেয়ে রেবতীকে নিয়ে ব্রহ্মলোক ভ্রমণ করে, ব্রহ্মলোকে যান। যখন ব্রহ্মলোকে গিয়ে পৌঁছান তখন ব্রহ্মার কাছে গিয়ে উনি বলেন যে আমি এখনো পর্যন্ত এমন কোনো ছেলে পাইনি যার সাথে আমার মেয়ের বিয়ে দেব। ব্রহ্মা তখন বলেন যে তুমি যে এখান থেকে ব্রহ্মলোকে এসছো এবং এখান থেকে যখন ফিরে যাবে তখন প্রায় দাপর যুগের শেষ, মানে দুটো কল্প প্রায় শেষ, মানে 70 পর তেতা, তেতার পর দাপর। দাপরের শেষের দিকে শ্রীকৃষ্ণ আর বলরাম জন্মগ্রহণ করবেন এবং তারা মথুরাতে রাজত্ব করবেন। তুমি সেখানে নিয়ে যাও নিজের মেয়েকে এবং বলরামের সঙ্গে মেয়ের বিয়ে দাও। সেই শুনে কুকুদনি ওখান থেকে ফিরে আসে পৃথিবীতে তখন দাপর যুগ চলছে শেষের দিকে। তখন শ্রীকৃষ্ণ আর বলরাম মথুরার সিংহাসনে বিরাজমান। বলরামের সামনে এসে হাজির হয় দুজনে, কুকুদনি এবং রেবতী। কুকুদনি যখন সম্পূর্ণ গল্প বলরামকে বলেন, শ্রীকৃষ্ণকে বলেন, তখন বলরাম রাজি হয় রেবতীর সঙ্গে বিয়ে করার জন্য এবং তাদের যোগমায়া মাধ্যমে এবং তাদের মন্ত্রবলের মাধ্যমে রেবতী হাইটকে ছোট করা। এখানে আমি বলে রাখি, রেবতী আর কুকুদনির হাইট কিন্তু বলরাম আর কৃষ্ণের থেকেও প্রায় ডবল ছিল, এতটাই লম্বা ছিল তারা। তো তাদের হাইটটাকে ছোট করে রেবতীর সঙ্গে বিয়ে করা হয়। এবার রেবতীর সাথে বিয়ের পরে দুজনে সংসার করে। এর পরের ঘটনাটা আরও মজার। এবার আমি যে আসল পয়েন্টটাই আসছি, টাইম ট্রাভেলের কীরকম ঘটনা দেখুন। মানে আমাদের যে স্পেসে টাইমের ক্যালকুলেশন হয় না সেটা এই গল্প থেকে বোঝা যায়। মানে রেবতী আর কুকুদনি, মানে কুকুদনি যে রাজা তার কন্যা রেবতী, তাদের কিন্তু বয়স বাড়েনি। মানে তারা যে স্পেসে ছিল, তারা যে ব্রহ্মলোকে গেল, তারা যে ব্রহ্মলোক থেকে ফিরে এলো, মানে ওই যে স্পেস ক্যালকুলেশন, ওখানে কিন্তু কোনো টাইমের ক্যালকুলেশন হয়নি। সেটা কিন্তু আমাদের বিজ্ঞানও প্রমাণিত করে যে স্পেসে টাইম ক্যালকুলেশন হয় না, ফিজিক্সের নিয়মগুলো চেঞ্জ হয়ে যায়। এটাই মজার ব্যাপার। দ্বিতীয়ত, টাইম ট্রাভেলটা কতদিন দেখুন আপনি, ও চলে গেল সত্যযুগের শেষ থেকে ত্রেতা পেরিয়ে দাপর যুগে এলো, ততক্ষণ পৃথিবীতে কত কিছু চেঞ্জ হয়ে গেছে, তারপরে এলো। মানে ইটস দ্য বেস্ট থিওরি অফ টাইম ট্রাভেল। মানে আমরা টাইম ট্রাভেল আমাদের কিন্তু ধর্মগ্রন্থে দেওয়া আছে এবং স্পেসের যে ক্যালকুলেশন, স্পেসে গেলে যে টাইম বাড়ে না, এই যে সমস্ত ঘটনাটা আমাদের মহাভারতে আছে। তো আমাদের এটা কৃষ্ণ পর্বে আছে এবং এটা মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপারে কিন্তু আমরা ডিসকাসই করি না, আলোচনাই করি না। সনাতন ধর্মে বিজ্ঞান ভিত্তিক যে একটা ধর্ম, সেটার প্রমাণ হচ্ছে এটা। আমরা কোয়ান্টাম থিওরি পড়ি, আমরা ক্যালকুলেশন পড়ি, আমরা ফিজিক্সের অনেক নতুন ল নিয়ে রিসার্চ করি, কিন্তু এই রিসার্চের যে এক একটা পয়েন্ট ওয়াইজ গল্প দেওয়া আছে আমাদের পুরাণে, আমাদের উপনিষদে, আমাদের বেদে, সেগুলো নিয়ে সত্যিই আমরা আলোচনা করি না। তো আমি চাই বন্ধুরা, আপনারা কিন্তু যারা আমাদের এই সনাতন ধর্মে আছেন, তারা কিন্তু নিজের ধর্মগ্রন্থগুলো একটু ভালো করে পড়ুন এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে সেগুলোকে অ্যানালাইসিস করুন, তবে বুঝতে পারবেন যে কতটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম এটা। নমস্কার, এই বলে শেষ করলাম।